হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে, পাশাপাশি ইস্ট বেঙ্গল পাঞ্জাব এফসিকে নিয়েও কথা বলবো। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব নর্থ ইস্ট ভার্সেস মোহনবাগান ম্যাচটা নিয়ে। তো সেই ম্যাচটা নিয়ে এখনও সমালোচনা চলছে। কি বলবে, মানে ম্যাচটা যে চালিয়ে যাওয়া উচিত হয়নি, এটাই কিন্তু বেশ কিছু জনের মুখ থেকে শুনতে পাচ্ছি এবং বারবার দেখতে পাচ্ছি। মানে মনে হচ্ছে সেই ম্যাচের ম্যাচ কমিশনার তারাই ছিল, এরকমই একটা ভাব কিন্তু দেখতে পাচ্ছি। কি বলবো ভাই, যেখানে দুটো টিমই খেলেছে, নর্থ ইস্ট টিমটাও খেলেছে, মোহনবাগানও খেলেছে। ফারাক একটাই ছিল, মোহনবাগান এক গোলে এগিয়ে ছিল, অ্যাডভান্টেজে ছিল। এবং ম্যাচটা যদি না খেলানো হতো সেক্ষেত্রে দুটো টিমই 1 পয়েন্ট পেত। তাহলে মোহনবাগান যে ফার্স্ট হাফে অত ভালো খেলে তাদের কি সুযোগটা হতো, কি সুবিধাটা পেত, তো সেটাও তো ভাবতে হবে। আর যারা কথা বলছে সেই জায়গায় যদি তাদের সাপোর্টের টিমটা থাকতো, লাইক তুমি বেঙ্গালুরু এফসির সাপোর্টার, যদি বেঙ্গালুরু এফসি মোহনবাগানের জায়গায় থাকতো, যদি ইস্ট বেঙ্গল টিমটা থাকতো মোহনবাগানের জায়গায়, তাহলেও কি এইসব কথাগুলোই শুনতে হতো? তো দেখো, রেফারির সিদ্ধান্ত নিয়ে অনেক কিছুই থাকবে, এখানে মোহনবাগানের তো কিছু করার নেই, বা অন্য কোনো টিম থাকলেও তাদেরও কিছু করার থাকবে না। রেফারির কথাই শেষ কথা মাঠে। তো সেই সব কথাগুলো শুনতে খুবই খারাপ লাগছে। ম্যাচটা একদমই খেলানো উচিত হয়নি, অনেক জোর করে ম্যাচটা খেলানো হয়েছে, নর্থ ইস্ট খেলতেই চায়নি, বল যাচ্ছিলই না। তবে দুটো টিমই তো লড়াই করেছে, ম্যাচটা যারা দেখেছে তারা তো অবশ্যই ভালো রকম বুঝতে পারছে যে দুটো টিমই কিন্তু মাঠে লড়াই করছিল। আর মাঠে যে বল এক এক জায়গায় যাচ্ছিল না, এটা কি দুটো টিমের ক্ষেত্রে হয়নি, একটা টিমের ক্ষেত্রেই হয়েছে? এটাও কিন্তু প্রশ্ন থাকছে তোমাদের কাছে। তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও ম্যাচটা খেলানো উচিত হয়েছে কি হয়নি। আমি তো বলবো অবশ্যই ম্যাচটা খেলানো উচিত হয়েছে, কারণ মোহনবাগানের জন্য ভীষণ ভাইটাল একটা ম্যাচ ছিল। এবং তারা যে ফার্স্ট হাফে অ্যাডভান্টেজটা পেয়েছিল, তার সুযোগ সুবিধা কী হতো যদি ম্যাচটা না খেলানো হতো। যদিও দুটো টিম মাঠে আসে, দুটো টিমের কোচ মাঠে আসে, ম্যাচ কমিশনার মাঠে আসে, এবং তারপরে সিদ্ধান্ত নেওয়া হয়। হ্যাঁ মানছি, পরে অনেক প্রবল বৃষ্টি হচ্ছিল, তবে দুটো টিমই তো খেলছিল। এমন তো নয় যে নর্থ ইস্ট একা খেলছিল আর নর্থ ইস্টের সমস্ত সমস্যাগুলো হচ্ছিল, মোহনবাগানের কোনো সমস্যাই হয়নি। নর্থ ইস্ট তো এরকম চান্স ক্রিয়েট করে ফেলেছিল, অলমোস্ট গোল করে দিচ্ছিল, যেখানে সুভাশিসের একটা দুর্দান্ত ডিফেন্স, সুভাশিস না মেহতাবকে একটা স্লাইড ট্যাকেল করলো এবং সেক্ষেত্রে গোলটা বাঁচিয়ে দিল। তো এরকম তো অনেক ভালো ভালো চান্স নর্থ ইস্টও পেয়েছিল। তো যদি শেষ মুহূর্তে নর্থ ইস্ট একটা গোলই করে দিত, তাহলে এত কোনো প্রশ্ন হতো না। মেন প্রশ্ন একটাই, মোহনবাগান 3 পয়েন্ট পেয়েছে, তারা একটা বড় অ্যাডভান্টেজে থাকছে 1 নম্বরে, এটাই মেন প্রবলেম। তো তোমাদের কি মতামত এই বিষয়গুলো নিয়ে তোমরা কমেন্টে জানিও। আর যদি মোহনবাগানের পরবর্তী ম্যাচ নিয়ে আমরা কথা বলি, তো মোহনবাগানের পরের ম্যাচ এফসি গোয়ার সঙ্গে রয়েছে, আর সেটা 9 তারিখে রয়েছে। তোমরা জানো মোহনবাগানের কিন্তু আরও একটা অ্যাওয়ে ম্যাচ, আর এই অ্যাওয়ে ম্যাচে অবশ্যই পয়েন্ট তুলে নিতে হবে। তো যদি এফসি গোয়া ভার্সেস মোহনবাগান ম্যাচটা নিয়ে আমরা কথা বলি, তো সেই ম্যাচে কিন্তু বড় সড়ো চমক থাকছে। কী চমক সেটা তো তোমাদেরকে জানাবই। তার আগে পাঞ্জাব এফসিকে নিয়ে একটু আমরা কথা বলে নিই। দুর্দান্ত পাঞ্জাব, অসম্ভব ভালো খেলছে এই পাঞ্জাব এফসি টিমটা। মোহনবাগানের এগেনস্টেও কেমন ফাইট করেছিল তোমরা দেখেছো। বর্তমান সময়ে দুর্দান্ত খেলছে এবং গতকালকেই তারা কিন্তু খেলতে নেমেছিল আইএসএলের আরও একটি শক্তিশালী দল ইন্টার কাশির এগেনস্টে, এবং সেখানে তারা দুর্দান্তভাবে 3-0 গোলে হারিয়েছে ইন্টার কাশিকে। আর পাঞ্জাবের হয়ে যারা গোল করলেন তারা হচ্ছেন জেলজোকোভিচ 37 মিনিটের মাথায়, এবং ইফং এনসঙ্গুসি। এই নাইজেরিয়ান ফরওয়ার্ড তো থামছেই না, 51 মিনিটের মাথায় তিনিও একটি গোল করেন, দুর্দান্ত গোল, এবং তিনি একটি অ্যাসিস্টও করেন এই ম্যাচে। তো ইফং এনসঙ্গুসি এই প্লেয়ারটা কিন্তু দুর্দান্ত নজর কাটছে। ইতিমুহূর্তেই 7 ম্যাচে 7 গোল নিয়ে তিনি কিন্তু গোল্ডেন বুটের দৌড়ে 2 নম্বরে চলে এলেন। অসম্ভব ভালো পারফরমেন্স করছে এই ইফং এনসঙ্গুসি। আর 3 নম্বর গোলটি করলেন ওসুজি। তো তোমাদেরকে মোহনবাগান এবং পাঞ্জাব ম্যাচের প্রিভিউ ভিডিওতেই বলেছিলাম, পাঞ্জাব এফসির ড্যানি র্যামিরেজ, ইফং এনসঙ্গুসি এবং ওসুজি, এই 3টে প্লেয়ার কিন্তু খুবই ভয়ঙ্কর, যে কোনো সময় ম্যাচের রং পাল্টাতে পারে। আর এই 3জন বিদেশেই কিন্তু দুর্দান্তভাবে নজর কাটছে বর্তমান সময়ে। পাশাপাশি
পাশাপাশি সমীর জেলজোকোভিচ তিনিও কিন্তু দুরন্ত অসাধারণ খেলে থাকে। তো পাঞ্জাব এফসি গতকালকের ম্যাচটা জিতে কিন্তু বর্তমানে 8 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে 7 নম্বরে রয়েছে। তবে একটা ম্যাচ কম খেলেছে, এটা তোমরা দেখতেই পাচ্ছ 2 নম্বর এবং 3 নম্বর টিমের থেকে। তো যদি পরের ম্যাচটা পাঞ্জাব জিতে যায় সেক্ষেত্রে তাদের পয়েন্ট হবে 9 ম্যাচে 17। তো তারাও কিন্তু টপ 4-এর রেসে চলে আসবে। আর ইস্টবেঙ্গলের জন্যও কিন্তু একটা বড় চান্স থাকছে টপ 2-এ যাওয়ার জন্য। পরের ম্যাচটা তারা ওড়িশা এফসির এগেনস্টে খেলবে, আর ওড়িশার সঙ্গে ম্যাচটা কিন্তু তারা গোয়াতে খেলতে পারে সম্ভবত, এমনই খবর বেরিয়ে আসছে। আর এই ম্যাচটা ইস্টবেঙ্গল জিতে গেলে তারাও কিন্তু 9 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে 2 নম্বর পজিশনে চলে যাবে। গোল ডিফারেন্স বেশি হওয়ার কারণে তারা কিন্তু মুম্বাইকে পিছনে ফেলে 2 নম্বরে অবস্থান করবে। তো এক্ষেত্রে অবশ্যই ইস্টবেঙ্গলের জন্য একটা বড় সুযোগ থাকছে। আর এরপরে যদি আমরা বলি গোয়া ম্যাচে মোহনবাগান কী চমক দিতে পারে, তো দুজন দুর্দান্ত প্লেয়ার কিন্তু এই ম্যাচে ফিরছে। সেটা অবশ্যই মনস্টার আলবার্তো রড্রিগেজ এবং মিডফিল্ড জেনারেল আপুইয়া। এই দুটো প্লেয়ার মোহনবাগানের কত গুরুত্বপূর্ণ এবং ভরসাযোগ্য প্লেয়ার তোমরা জানো। তারা দুজন থাকা মানে মোহনবাগান কিন্তু অনেকটা কন্ট্রোল পেয়ে যায়, দুর্দান্তভাবে মাঝমাঠে এবং ডিফেন্সের শক্তি বেড়ে যায়। তো অবশ্যই এই দুজনের মাঠে ফেরাটা একটা বড়সড় চমক কিন্তু হতে পারে গোয়ার এগেনস্টে। পাশাপাশি একটা বিষয় তোমাদেরকে জানাতে চাই, মোহনবাগান কিন্তু একজন বিদেশিকে নিতে পারে, তবে কার পরিবর্তে নেবে এক্ষেত্রে রবসন নাকি দিমি, কার উপরে পড়তে পারে কোপ, রবসন নাকি দিমি, কাকে ছেড়ে নতুন বিদেশি নিলে বেটার হবে? তো তোমাদের কি মনে হয় এই দুজনের মধ্যে কাকে ছেড়ে দিলে ভালো হবে? অবশ্যই কমেন্টে জানিও। আর মোহনবাগান এমন একজন বিদেশিকে নেবে যিনি দুটো উইঙ্গারের পাশাপাশি প্রপার সেন্টার ফরওয়ার্ড হিসাবেও খেলতে পারবে, লাইক কোয়ামে পেপড়া, আলাদিন আজরাইয়ের মতো একজন প্লেয়ার, যেখানে রবসনকে প্রপারভাবে রিপ্লেস করতে পারবে এবং স্ট্রাইকারে জেমি ম্যাকলারেনের ব্যাকআপ হিসাবেও থাকতে পারবে। এরকমই একজন বিদেশি থাকবে যেখানে দুটো পজিশন মেকআপ করতে পারবে। আর দুটো এক্সট্রার বিদেশি যারা আসতে পারে তারা হচ্ছে অবশ্যই সিডিএম এবং সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার। তো সেগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। তবে আপাতত একজন বিদেশি কিন্তু আসতে পারে, যেটা এই মরশুমে নয়, অবশ্যই এই মরশুমটা শেষ হলেই। আর এই মরশুমে আর মাত্র 4টে ম্যাচ বাকি রয়েছে এবং পরের মরশুমের জন্য এখন থেকেই কিন্তু প্লেয়ার রিক্রুট করা শুরু করে দিতে হবে এবং দল গোছানোও শুরু করতে হবে। কারণ পরের মরশুমের আইএসএলটা কিন্তু এই মরশুমের মতো শর্টকাটের আইএসএল নয়। লং টাইম ধরে আগে যেমন হতো আইএসএল, সেরকমই কিন্তু আইএসএল হবে। অর্থাৎ পুরো টিমকে কিন্তু প্রস্তুত করতে হবে, ভালোভাবে দল গোছাতে হবে। লিগ শিল্ড এবং আইএসএল ট্রফি দুটোই জিততে হবে, সেরকমভাবে কিন্তু দল গোছাতে হবে। তো দেখা যাক মোহনবাগান কী সিদ্ধান্ত নেয়। তবে আমি মনে করছি লোবেরাকে যদি দল গঠনের দায়িত্ব দেয়, মেবি মোহনবাগান কিন্তু খুব ভালো একটা ব্যালেন্স টিম কিন্তু তৈরি করতে পারবে। বাকি দেখা যাক কি হয়। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।